আসসালামু আলাইকুম। ঘন জঙ্গলে ঘেরা নির্জন একটি গ্রাম। এই গ্রামের এক প্রান্তে প্রায় 200 বছরের পুরনো এক বাংলোয় একটি রিয়েলিটি শো এর জন্য 6 জন ছেলে মেয়ে আসে। ভয় আর রহস্যকে জয় করে যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সেভাবে 10 লাখ টাকা। দিন গড়িয়ে রাত হতেই বাংলোয় নেমে আসে ঘন কালো অন্ধকার। একে একে তাদের সাথে ঘটতে থাকে নানা ভৌতিক ও সুপার ন্যাচারাল ঘটনা। তাদেরকে এমন এমন টাস্ক দেওয়া হয় যা হয়ে ওঠে তাদের জন্য মৃত্যুর ফাঁদ। একজন একজন করে মারা যেতে থাকলে বাকিরা পালিয়ে যেতে চায়, কিন্তু পালানোর সব পথ বন্ধ। তারা জানতে পারে যে এক ভয়ঙ্কর আত্মার কবলে পড়েছে তারা সবাই, তাই এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। জেনে শুনে তাদের ফেলে দেওয়া হয়েছে মৃত্যুকূপে। এমনই এক কাহিনী নিয়ে আজ এক্সপ্লেন করছি 2025 সালে রিলিজ হওয়া মালায়ালাম সুপার ন্যাচারাল হরর মুভি বাদাক্কান। মুভিটির IMDb রেটিং 8.3 আউট অফ 10। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমরা এই মেয়েটিকে দেখি। মেয়েটির নাম মেঘা। খুব ভোরে ফোনের ভাইব্রেশনে মেঘার ঘুম ভাঙে। ফোন রিসিভ করতে ফোনের অপর প্রান্ত থেকে কেউ একজন মেঘাকে জানায় যে একটি রিয়েলিটি শোতে 6 জন পার্টিসিপেন্ট অংশ নিয়েছিল। এই 6 জনের মধ্যে 5 জনই মারা গেছে, বেঁচে আছে শুধু একজন, আর এই একজনও হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে। পার্টিসিপেন্টদের সাথে সাথে ওই শো এর 2 জন টেকনিশিয়ানও মারা গিয়েছে। মেঘার বিয়ের কিছুদিন পরে তার স্বামী মারা গিয়েছিল, এজন্য মেঘা একাই বাড়িতে থাকে। পরের সিনে প্যারানর্মাল ইনভেস্টিগেটর ফিনল্যান্ডের হেলসিনকি ইউনিভার্সিটির প্রফেসরকে দেখানো হয়। অর্থাৎ ভূতপ্রেত নিয়ে রিসার্চ করে এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর প্রফেসর রামন তার রিসার্চের ফলাফল ও অভিজ্ঞতা তার স্টুডেন্টদের সাথে ক্লাসে শেয়ার করে। কোনো হন্টেড জায়গায় যাওয়ার আগে কিভাবে প্রিপারেশন নিতে হবে, সাথে কি কি জিনিস রাখতে হবে, ভিকটিমের সাথে কিভাবে ডিল করতে হবে, এইসব সে তার স্টুডেন্টদের শেখায়। প্রফেসর রামনের একজন অ্যাসিস্ট্যান্ট আছে যার নাম অ্যানা। আসলে অ্যানা ও রামন লিভ ইন রিলেশনশিপে আছে। তখন আমরা আরো জানতে পারি যে মুভির শুরুতে আমরা যে মেঘাকে দেখেছিলাম সেই মেঘা প্রফেসর রামনের এক্স গার্লফ্রেন্ড। অ্যানার সাথে রিলেশনশিপে থাকার পরও রামন প্রায়ই মেঘার কথা মনে করে উদাস হয়ে যেত। একদিন রামন যখন অ্যানাকে নিয়ে ডিনারে যায়, ইন্ডিয়া থেকে জোসেফ নামের একজন লোক রামনকে ফোন দিয়ে বলে, স্যার আপনি কি কেরালার সেই নিউজটি দেখেছেন? রামন বলে, কোন নিউজ? জোসেফ বলে এখানে একটি রিয়েলিটি শো করতে গিয়ে 6 জন পার্টিসিপেন্টের মধ্যে 5 জন মারা গিয়েছিল, আর একজন যে বেঁচে আছে সেও হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে। এই শো এর 2 জন টেকনিশিয়ানও এই ঘটনায় মারা গেছে। এই নিউজটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে। এটি জানার পর রামন বাড়িতে ফিরে এই নিউজটি নিয়ে রিসার্চ করা শুরু করে। অনেক পত্রিকায় এই ঘটনা নিয়ে আর্টিকেল পাবলিশ করেছে। অনেক ইউটিউব চ্যানেলে এটি নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে। এই সকল নিউজ ও ভিডিও রিসার্চ করে রামন জানতে পারে যে গভীর জঙ্গলের ভেতর একটি গ্রামে এই রিয়েলিটি শো আয়োজন করা হয়েছিল। এই গ্রামে ব্রিটিশ আমলের একটি পুরনো বাংলো আছে। এই বাংলোতে সেই 6 জন রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিল। গ্রামে প্রচলিত আছে যে এই বাংলো একটি অভিশপ্ত ভূত বাংলো। এখানে অনেক পুরনো এক আত্মা থাকে, তাই এর আশেপাশেও কেউ যায় না। এই নিউজ সোশ্যাল মিডিয়ায় জানাজানি হওয়ার পর সবাই এটাই বলছিল যে এই 7 জনকে বাংলোয় থাকা সেই খারাপ আত্মাটি খুন করেছে। রামন এই ভূত রহস্য বের করার জন্য এনাকে সাথে নিয়ে ইন্ডিয়া ফিরে আসে। ইন্ডিয়ায় ফিরে সে মেঘার সাথে দেখা করে। রামনকে দেখে মেঘা নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে রামনকে জড়িয়ে ধরে। এইটি দেখে এনা মনে মনে কিছুটা জেলাস ফিল করে, কিন্তু মুখে কিছু বলে না। এরপর মেঘা রামনকে জোসেফের সাথে পরিচয় করিয়ে দেয়। জোসেফ একজন পুলিশ অফিসার। সেই মেঘার কাছ থেকে রামনের ব্যাপারে জানতে পেরে রামনকে ফোন দিয়ে প্রথমেই শো এর ব্যাপারে জানিয়েছিল। জোসেফ রামনকে বলে যে তারা সেদিনের রিয়েলিটি শো এর ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। জোসেফ রামনকে সেই ফুটেজ থাকা হার্ড ডিস্ক দিয়ে বলে, তুমি এগুলো চেক করে দেখো এই ভিডিওতে কিছু পাওয়া যায় কিনা। রামন এই হার্ড ডিস্ক নিয়ে ভিডিওগুলো দেখা আরম্ভ করে, আর অ্যানা তাদের সব কাজের ভিডিও রেকর্ড করতে থাকে। এই ভিডিওতে তারা দেখতে থাকে যে সেদিন আসলে সেই রিয়েলিটি শোতে কি কি ঘটেছিল। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই রিয়েলিটি শোতে 3টি ছেলে ও 3টি মেয়ে অংশ নিয়েছিল। তাদের প্রত্যেকের আলাদা আলাদা কারণ ছিল এই শোতে অংশগ্রহণ করার। তারা এক একজন এক এক সমস্যায় ছিল। বলা হয়েছিল যে এই শোতে যে জিতবে, মানে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, তাকে অনেক বড় অ্যামাউন্টে টাকা দেওয়া হবে। তারা ভেবেছিল যে এই শো জিতে তারা যে টাকা পাবে তা দিয়ে হয়তো তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই শো এর জন্য জঙ্গলের মাঝখানে একটি পুরনো বাংলো বাছাই করা হয়। 6 জন পার্টিসিপেন্ট ছাড়াও এই শোটি পরিচালনা করার জন্য বাংলো থেকে সামান্য দূরে কয়েকজন টেকনিশিয়ানের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তাদের কাজ ছিল এই শোটি ডিরেক্টরের পরামর্শ মতো পরিচালনা করা।
এই শোটি মূলত ছিল হরর টাইপ শো, আর পার্টিসিপেন্টদের ভয় দেখানোর জন্য সব বন্দোবস্ত করা হয়েছিল। 6 জন পার্টিসিপেন্টের নাম মীরা, শাম্ভু, এলিনা, বিজয়, তাসু ও নারায়ণ। শো এর প্রথম দিন মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির একজন টপ হিরো এই শো এর পার্টিসিপেন্টদের ওয়েলকাম জানায়। এরপর সে এক এক করে শো এর সব নিয়ম কানুন পার্টিসিপেন্টদের বুঝিয়ে দেয়। সে বলে যে তোমাদের সবাইকে এখানে 15 দিন থাকতে হবে। এই 15 দিনে তোমাদের বিগ বস শো এর মতো বিভিন্ন টাস্ক দেয়া হবে, আর তোমাদের শুধুমাত্র রাতে এই টাস্কগুলো শেষ করতে হবে। দিনে তোমরা যা ইচ্ছে করো না কেন, রাতের টাস্কগুলো শেষ করতে হবে। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সাহসী সেই কেবল এই শোতে টিকে থাকতে পারবে। তবে যদি কখনো মনে হয় যে তোমরা টিকতে পারবে না, তবে শো ছেড়ে চলে যেতে পারবে। যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে পুরস্কার হিসেবে 10 লাখ টাকা পাবে। সব নিয়ম কানুন বুঝিয়ে দেওয়ার পর সে বাংলোর চাবি 6 জনের হাতে দিয়ে চলে যায়। এই 6 জন তালা খুলে বাংলোর ভেতরে আসে। বাংলোর ভেতরে এসে ভয়ে তাদের গা ছমছম করতে শুরু করে, কারণ চারদিকে ঘন জঙ্গলে মোড়ানো এই পুরনো বাংলোয়, তার উপর টেকনিশিয়ান 2 জন বাংলোর ভেতরে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে দিয়েছে তাদের মনিটর করার জন্য। তাদের কাজে ছিল বিভিন্ন হরর ইফেক্ট তৈরি করে এই 6 জনকে ভয় দেখানো। শো এর প্রথম দিন এই 2 জন টেকনিশিয়ান একটি মেয়েকে টার্গেট করে ভয় দেখানোর জন্য। মেয়েটি যখন একা ঘরে ঘুমিয়েছিল, তারা তখন তাদের সেটআপ ব্যবহার করে ফেক ভূতের ইফেক্ট তৈরি করে মেয়েটিকে ভয় দেখায়। মেয়েটি তখন ভয় চিৎকার করতে থাকে। তার চিৎকারে অন্য প্রতিযোগীরা তার কাছে ছুটে আসে। তারা তাকে বলে যে এগুলো ফেক ভূত ইফেক্ট। প্রথম রাতে ভয় পেলে তুমি বাকি রাতগুলোতে কিভাবে থাকবে? তারা তাকে বুঝিয়ে আবার যার যার ঘরে চলে যায়। রাত পার হলে পরের দিন সকালে এই 6 জন মিলে আশেপাশটা দেখতে বের হয়। চারদিকে ঘন জঙ্গলের মাঝখানে এই বাংলো দেখলে যে কারো ভয় লাগবে। বাংলোর বাইরে সামান্য দূরে তারা একটি লেক দেখতে পায়। এর পাশে তারা ব্রিটিশ আমলের একটি পুরনো স্টোর রুম দেখতে পায়। এই স্টোর রুমে অনেক পুরনো জিনিসপত্র স্টোর করে রাখা হয়েছিল। আজ রাতে একটি চিরকুটি করে তাদেরকে প্রথম টাস্ক দেয়া হয়। তাদেরকে বলা হয় যে 6 জন 2টি ভাগে ভাগ হয়ে এক দল থাকবে বাংলোর ভেতরে আর আরেক দল থাকবে বাংলোর বাহিরে। বিজয়, তাসু, এলিনাকে টিম এ এবং শম্ভু, নারায়ণ ও মীরাকে টিম বি তে দেয়া হয়। এরপর তাদের একটি কাহিনী শোনানো হয়। আজ থেকে 200 বছর আগে এই বাড়িতে ছেলে মেয়ে অস্ট্রেলিয়ায় বাস করত এক ইংরেজ। হাসিখুশি পরিবারটিতে একদিন নেমে আসে কালো ছায়া। কোনো এক আশ্চর্য কারণে একে একে বাড়ির সবাই এই বাড়িতেই মারা যায়। এরপর থেকে এই বাড়িটি সম্পূর্ণ খালি হয়ে যায়। শোনা যায় যে আজও গভীর রাতে তাদের কান্নার আওয়াজ ভেসে আসে বাংলোর ভেতর থেকে। এটি শোনার পরে এই 6 জন প্রতিযোগিতা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ভয় পেলে তো চলবে না, এই শো জিততে হবে তাদের। ওই রাতে 6 জনই তাদের প্রথম টাস্ক ভালোভাবে শেষ করে। পরদিন রাতে তাদের দ্বিতীয় টাস্ক দেয়া হবে। আজ তাদের একটি চাবি খোঁজার টাস্ক দেয়া হয়। একটি চাবি রাখা হয় বাংলোর ভেতরে আর আরেকটি চাবি লুকিয়ে রাখা হয় জঙ্গলের মধ্যে। টিম এ কে টাস্ক দেওয়া হয় বাংলোর ভেতরের চাবিটি খুঁজে আনার, আর টিম বি কে টাস্ক দেওয়া হয় জঙ্গলের চাবিটি খুঁজে আনার। সাথে এও বলে দেওয়া হয় যে যে আজকের টাস্ক পুরো করতে না পারবে তারা বাদ পড়ে যাবে। টাস্ক পাওয়া মাত্র টিম এ বাংলোয় চলে যায় চাবি খুঁজতে, আর টিম বি চলে যায় জঙ্গলে। টিম বি এর প্রতিযোগীরা জঙ্গলে চাবি খুঁজতে খুঁজতে তারা একটি বিশাল বট গাছ দেখতে পায়। এই গাছের গোড়ার দিকে তারা একটি দরজা দেখতে পায়। তারা বুঝতে পারছিল না যে গাছের গোড়ায় এই কিসের দরজা হতে পারে। টিম বি তে থাকা নারায়ণ টিমের অন্যদের বলে যে গাছের গোড়ায় দরজা থাকার বিষয়টি অদ্ভুত, হয়তো এই দরজার পেছনে চাবিটি লুকানো আছে। এরপর সে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই দরজাটি খুলতে পারে না। বাধ্য হয়ে সে দরজাটি ভেঙে ফেলে, আর তখনই ওই দরজার ভেতর থেকে খুব জোরে হাওয়া বের হওয়া শুরু হয়। এই হাওয়ার তোড়ে নারায়ণ অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে সে কিছুটা আহত হয়। তখন বাকি 2 জন টিম মেম্বার নারায়ণকে ধরে বাংলোর কাছে নিয়ে আসে। নারায়ণ তাদেরকে বলে যে আমি ঠিক আছি, তোমরা ভয় পেও না, আমরা আজ কিছুতেই কন্টেস্ট থেকে বাদ পড়তে পারি না। টিমের বাকি 2 জন নারায়ণের কাটা জায়গায় পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। ওই সময় আমরা দেখি সে গাছের নিচে সেই দরজা থেকে অদ্ভুত রকমের আলো বের হচ্ছে। রামেন এই গাছের নিচের দরজা আর ভেতর থেকে বের হওয়া আলোর স্ক্রিনশট নিয়ে নেয়। এরপর তারা ভিডিওতে শম্ভু ও নারায়ণকে বাংলোর সামনে বসে ড্রিঙ্ক করতে দেখে। কিছুক্ষণ পর ওই 2 জন সেই গাছের পাশ থেকে কিছুর আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে তারা কিছু দেখতে না পেয়ে গাছের নিচে বসে আবার ড্রিঙ্ক করতে থাকে। এদিকে রামন তার কলেজের বান্ধবী অ্যানথ্রোপোলজিস্ট ও কেরালা ইউনিভার্সিটির প্রফেসর আয়েশাকে ফোন দিয়ে সেই ব্রহ্মগিরি গ্রামের বিষয়ে জিজ্ঞেস করে। আয়েশা তাকে জানায় যে এটি অনেক পুরনো একটি গ্রাম,
এখানে অনেক প্রাচীন ঐতিহাসিক জিনিসপত্র পাওয়া গেছে। ধর্মীয় দিক থেকেও এটি একসময় অনেক প্রসিদ্ধ ছিল। রিসেন্টলি এখানে একটি রিয়েলিটি শো হয় আর এতে 7 জন মারা গেছে। রামন তখন আয়েশাকে বলে, এখানে প্যারানরমাল কিছু কি থাকতে পারে? আয়েশা বলে, লোকে বলে যে এখানে থাকা বাংলোয় নাকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী আর্থার উইলিয়াম ও তার পরিবারের আত্মা এখনো ঘুরে বেড়ায়। যাই হোক, রামন আবার ভিডিও দেখা শুরু করে। নারায়ণ আহত হওয়ায় ওই দিনকার মতো তাদের টাস্ক মাফ করে দেওয়া হয়। সবাই আবার বাংলোয় ফিরে আসে, কিন্তু তখন দেখা যায় শম্ভু তাদের সাথে নেই। শম্ভুকে সবাই খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। ওই সময় হঠাৎ মীরা বাংলোর বাইরে কুয়োর ভেতর কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। মীরা সেখানে গিয়ে যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে যে শম্ভু কুয়োর ভেতরে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। মীরার চিৎকারে বাকি সবাই কুয়োর কাছে এসে এটি দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা মনে করে যে শম্ভু আত্মহত্যা করেছে। তারা সেখান থেকে বাংলোয় ফিরে আসে। তখন তারা বাংলোর ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, কিন্তু আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তারা কাউকে দেখতে পায় না। তখন তাসু তার রুমে জ্বলন্ত পায়ের ছাপ দেখতে পায়। এটি দেখে 5 জনই অনেক ভয় পায়। তারা ক্যামেরার সামনে এসে বলে, প্লিজ এইসব বন্ধ করো, আমাদের মধ্যে অলরেডি একজন মারা গেছে, আমাদেরকে এখান থেকে বের করো। কিন্তু ওই সময় হঠাৎ পুরো বাংলো থেকে ইলেকট্রিসিটি চলে যায়। নারায়ণ ও বিজয় জেনারেটর অন করার জন্য পাশের জেনারেটর রুমে যায়। অনেক চেষ্টার পরেও তারা জেনারেটর অন করার চাবি খুঁজে পাচ্ছিল না। হঠাৎ কিছু জ্বলন্ত কয়লার ফুলকি নারায়ণের উপর এসে পড়ে, আর এতে নারায়ণও মারা যায়। বিজয় ভয়ে দৌড় দেয় আবার বাংলোর দিকে। সে ফিরে এসে সবাইকে সব জানালে সবাই ভয়ে কান্না করতে থাকে। এদিকে বাংলোতে মীরা এলিসার জন্য পানি আনতে কিচেনে গেলে একটা অদৃশ্য শক্তি মীরাকে মারতে থাকে। এক সময় সেই শক্তি মীরাকে জ্বলন্ত ওভেনের ভেতরে ঢুকিয়ে দেয়। বিজয়, এলিসা ও তাসু কিচেনে এসে দেখে যে মীরার মাথাটা আগুনে জ্বলছে, কিন্তু তাদের কিছুই করার নেই। তারা বুঝতে পারে যে টাকার লোভে তারা ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে আটকে গেছে। তারা আবার হল রুমে চলে আসে, কিন্তু হল রুমে এসে তারা নারায়ণকে সোফায় বসে থাকতে দেখে। বিজয় এলিসা ও তাসুকে সতর্ক করে দেয় যে এ নারায়ণ নয়, কারণ নারায়ণ আমার সামনেই মারা গেছে। নারায়ণের রূপ ধরে আসা লোকটি তখন এলিসা ও তাসুকে ধরে জোরে মাটিতে আছাড় মারে। বিজয় ভয়ে বাংলো থেকে বেরিয়ে দৌড় লাগায়। দৌড়াতে দৌড়াতে সে পানিতে নেমে যায়। সিন প্রেজেন্টে ফিরে আসে। রামন মীরার কিচেনের ভিডিওটি স্লো মোশনে দেখে বুঝতে পারে যে কিচেনে মীরার পেছনে জ্বলন্ত আগুনের অবয়বে কেউ একজন দাঁড়িয়ে ছিল। জেনারেটর রুমে নারায়ণের পেছনেও ঠিক একই দৃশ্য দেখা যাচ্ছে। রামন বুঝতে পারে যে এটাই সেই সুপারন্যাচারাল শক্তি। তখন আমরা জানতে পারি যে সেই অদৃশ্য শক্তিটি এলিসা ও তাসুকেও সেদিন মেরে ফেলেছিল। বেঁচে গিয়েছিল শুধু বিজয়। বিজয় এখনো হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে। রামন ও অ্যানা এইসব দেখে অনেক শকড হয়ে যায়। এরপর রামন আবার প্রফেসর আয়েশার কাছে যায়। সে আয়েশাকে ব্রহ্মগিরি গ্রাম ও সেই বাংলা সম্পর্কে ডিটেলস বলতে বলে। আয়েশা তাকে ব্রহ্মগিরি গ্রামের ব্যাপারে বলতে শুরু করে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় 1750 সালে। এই ব্রহ্মগিরি গ্রামে কোরাশেমরন নামের একজন ধনী ব্যবসায়ী বাস করত। সবাই তাকে অনেক সম্মান করত। এই গ্রামে মুকিল নামের একটি খুব সুন্দর মেয়ে থাকতো। মুকিল ঘর থেকে বের হলে ছেলে থেকে বৃদ্ধ সবাই মুকিলের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। কোরাশেমরন মুকিলকে দেখে তার প্রেমে পড়ে যায়। সে তাকে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী করে নেয়। কোরাশেমরন মুকিলের জন্য গ্রামের বাইরে জঙ্গলের মাঝখানে একটি বাড়ি তৈরি করে দেয়, যাতে গ্রামের কোনো পুরুষ মুকিলকে দেখতে না পায়। মুকিলের ওই ঘরের বাইরে যাওয়া বারণ ছিল। এই গ্রামে প্রতি বছর অনেক বড় একটি উৎসব হতো, কিন্তু মুকিলের সেখানে যাওয়া নিষেধ ছিল। একদিন মুকিল কোরাশেমরনকে বলে, আমাকে আপনি ঘরের বাইরে বের হতে দেন না কেন? এখানে আমার দম বন্ধ হয়ে আসে। প্রতি বছর উৎসবের দিনে অন্তত আমাকে গ্রামে যাবার অনুমতি দিন। মুকিলের অনুরোধে কোরাশেমরন মুকিলকে উৎসবের দিনে গ্রামে যাবার পারমিশন দেয়। এরপর থেকে প্রতি বছর মুকিল এই উৎসবের দিনে বাড়ি থেকে বের হতে পারত, আর মুকিলকে দেখে গ্রামের সবাই শুধু তার দিকেই তাকিয়ে থাকতো। এই উৎসবে নটরাজ নামের এই লোকটি নাচ করত। নটরাজকে দেখে মুকিলের মনে তার জন্য লাড্ডু ফুটে। কথায় কথায় নটরাজের প্রেমে পড়ে যায় মুকিল। গ্রামের সব পুরুষ যেখানে মুকিলের জন্য পাগল, মুকিল সেখানে নটরাজের দিওয়ানা হয়ে যায়। তার উপর মুকিলের স্বামী কোরাশেমরন ছিল 70 বছরের বৃদ্ধ। সে একদমই মুকিলের মনের মতো ছিল না। নিজেকে কন্ট্রোল করতে না পেরে একদিন মুকিল নটরাজের সাথে আদিম খেলায় মেতে ওঠে। নিজেকে ভগবানের নামে উৎসর্গ করার নটরাজ ভেবেছিল সে কখনো এসব প্রেম সংসারের দিকে যাবে না, কিন্তু বিভৎস মুকিলকে দেখে সে ওসব ভুলে যায়। জানলা দিয়ে কোরাশেমরন তাদেরকে অবস্থায় দেখে ফেলে, কিন্তু সে মুকিল বা নটরাজ কাউকে কিছুই বলে না। গ্রামে পূজা শুরু হলে প্রতিবার নটরাজের শরীরে দেবী ভর করে।
কিন্তু এবার দেবী নটরাজের শরীরে ভর করে না, কারণ এবার সে নিজেকে অপবিত্র করেছে। কোরা শ্যামরন তখন একটি সুযোগ পায় নটরাজকে শাস্তি দেওয়ার। সে একটি ছেলেকে টাকা দিয়ে ভাড়া করে নটরাজকে হত্যা করার জন্য। প্রথমে ছেলেটি নিজের উপর দেবী ভর করেছে বললে গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে নটরাজকে ছেড়ে তার পূজা করা শুরু করে। এক সময় ছেলেটি দেবীকে অপমান করার অজুহাতে নটরাজকে বুকে আঘাত করে খুন করে ফেলে। চোখের সামনে নিজের পরকীয়া প্রেমিককে মরতে দেখে মুকিল অনেক কষ্ট পায়, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। নটরাজ মারা যাবার পর তার আত্মা গ্রামে অশান্তি শুরু করে। গ্রামে একের পর এক লোক মারা যেতে শুরু করে। একের পর এক বনভূমি মরুভূমিতে পরিণত হয়। পালন করা পশু পাখিও মারা যেতে থাকে। গ্রামে শুরু হয় ভয়ঙ্কর দুর্ভিক্ষ। কোরা শ্যামরন বুঝতে পারে যে এসব কিছু নটরাজের আত্মার অভিশাপ। সে তাদের রাজার কাছে গিয়ে গ্রামের অবস্থা খুলে বললে রাজার পণ্ডিত রাজাকে বলে যে অশান্ত আত্মাকে কয়েদ করে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর রাজা কয়েকজন তান্ত্রিককে সাথে নিয়ে এই গ্রামে আসেন। তারা আত্মাটিকে বন্দি করে কোরা শ্যামরনের বাড়িতে এই বট গাছের নিচে ছোট মন্দিরের মতো ঘর তৈরি করে দরজায় বিভিন্ন তন্ত্র মন্ত্র লিখে সিলগালা করে দেয়। নারায়ণ, মীরা ও শম্ভু এই দরজার কাছে গিয়ে দরজা ভেঙে ফেলেছিল। যাই হোক, এরপর তারা নিষেধ করে দেয় যে এখানে যেন কেউ না আসে। বাড়িটির চারদিকে নদী থাকায় এটি মূলগ্রাম থেকে বিচ্ছিন্ন ছিল। এরপর থেকে এখানে ভয়ে কেউ আসতো না। এই ঘটনার অনেক দিন পর 1800 সালের দিকে এক ইংরেজ এখানে আসে। সে এখানে একটি বাংলো তৈরি করে তার পরিবার নিয়ে আসে। তাদের মাধ্যমে সেই বটগাছের নিচের ঘরে কয়েদ থাকা নটরাজের আত্মা মুক্ত হয়ে ওই পরিবারের সবাইকে মেরে ফেলে। এরপর থেকে যারা এই রাতে এই বাংলো এসেছে তাদেরকে মেরে ফেলেছে নটরাজের আত্মা। সিন প্রেজেন্টে ফিরে আসে। আয়েশা রামনকে বলে যে এই রিয়েলিটি শো এর লোকদেরও হয়তো নটরাজের আত্মাই মেরেছে। আয়েশার কাছ থেকে সবকিছু শুনে রামন সিদ্ধান্ত নেয় যে সে ওই বাংলোয় গিয়ে ইনভেস্টিগেশন করবে। মেঘা ও অ্যানাও তখন রামনকে বলে যে তারাও তার সাথে সেই বাংলোতে যাবে। রামন, মেঘা ও অ্যানা এই তিনজন রওনা হয় ব্রহ্মগিরি গ্রামে যাবার জন্য। তারা সেই গ্রামে পৌঁছে বাংলোয় ঢুকে ইনভেস্টিগেশন শুরু করে। রাত হলে আত্মা মেঘাকে পজেস করে ফেলে। রামন এনাকে বলে তুমি মেঘাকে দেখো, আমি বাইরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। রামন যখন বাইরে গিয়ে ছবি নিচ্ছিল, মেঘার ভেতরে থাকা আত্মা তখন এনাকে অ্যাটাক করে। সে এনার গলা টিপে তাকে খুন করার চেষ্টা করে, কিন্তু তখনই রামন সেখানে চলে আসায় এবারের মতো অ্যানা প্রাণে বেঁচে যায়। রামন তখন মেঘাকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে। আরো কিছুক্ষণ পর রামন ও অ্যানা বাংলোর বাইরে কিছুর আওয়াজ শুনতে পায়। রামন তখন চেক করার জন্য বাইরে চলে যায়। মেঘা তখন কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। সে অ্যানাকে বলে, অ্যানা, আমার হাতের বাঁধন খুলে দাও, আমি এখন স্বাভাবিক আছি, আমার ভেতরে কোনো আত্মা নেই। মেঘার কথা শুনে বিশ্বাস করে অ্যানা মেঘার হাত পায়ের বাঁধন খুলে দেয়। মেঘা তখন অন্ধকারে গিয়ে তার শরীরে সব জামা কাপড় খুলে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে রামনের সামনে গিয়ে দাঁড়ায়। সে রামনকে বলে, কি দেখছো? আমি কত শত বছর ধরে তোমার অপেক্ষা করছি, আসো আমার কাছে। রামন বুঝতে পারে যে মেঘাকে মুকিলের আত্মা পজেস করে ফেলেছে। রামন বুঝতে পেরে মেঘাকে কোন রকমে কাপড় চোপড় পরিয়ে আবার চেয়ারের সাথে বেঁধে দেয়। কিন্তু রামন আবার বাহিরে আসলে এবার নটরাজের আত্মা রামনকে পজেস করে নেয়। এনা যখন বুঝতে পারে যে রামন ও মেঘার শরীর নটরাজ ও মুকিলের আত্মা কন্ট্রোলে নিয়ে নিয়েছে, জীবন বাঁচানোর জন্য এনা সেখানে থাকা ট্রি হাউসে উঠে বসে। রামন তখন এনাকে বলে, ফিরে এসো এনা, আমার শরীরে কোনো আত্মা নেই, আমি পুরোপুরি ঠিক আছি। কিন্তু তখনই অ্যানা ট্রি হাউস থেকে নিচে পড়ে মারা যায়। অ্যানার ডেড বডি দেখে তাকে বুকে নিয়ে রামন অনেক কান্না করতে থাকে। এরপর রামন বাহির থেকে আবার বাংলোর ভেতরে আসে। এতক্ষণ বাহিরে কি হয়েছে তা দেখার জন্য সে মনিটরের কাছে যায়। রামন তখন জানতে পারে যে অ্যানাকে রামন নিজেই ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। এটি দেখে সে অনেক কষ্ট পায়। সে বুঝতে পারে যে নটরাজের আত্মা ধীরে ধীরে তার শরীরের কন্ট্রোল নিয়ে নিচ্ছে। এখান থেকে বাঁচার একটাই রাস্তা, আর তা হচ্ছে এই নদী পার হয়ে যাওয়া। কারণ বিজয় একইভাবে বেঁচে গিয়েছিল, কিন্তু রামন নদী পার হতে গেলে মাঝ নদী থেকে তাকে আবার ফিরে আসতে হয়। নটরাজের আত্মা তাকে সেই গাছের কাছে নিয়ে আসে। রামন নটরাজের পোশাক পরে নাচ করতে থাকে। এক পর্যায়ে সে আগুনে ঝাঁপ দিতে যাবে,
কিন্তু মেঘা তখনই সেখানে এসে রামনকে আটকায়, কারণ মুকিলের আত্মা মেঘাকে ছেড়ে দিয়েছিল। পরদিন সকালে মেঘা রামনকে গাড়িতে করে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল। ওই সময় রামন গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে। মেঘা ভেবেছিল রামনও ঠিক আছে, কিন্তু না, নটরাজের আত্মা রামনের আত্মাকে ধীরে ধীরে বশ করে নিচ্ছিল। রামন নিজেও তার টের পাচ্ছিল। কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করার পর একটি ব্রিজের উপর এসে রামন তার গাড়ি সহ নদীতে পড়ে যায়। সে ইচ্ছে করে এমনটা করেছে, কারণ নটরাজের আত্মা যদি একটি শরীর পেয়ে যায় তবে সে আরো শক্তিশালী হয়ে উঠবে। মুভির শেষ সিনে দেখতে পাই যে রামন নদীর তীরে পড়ে আছে। তার কাছ থেকে একটি ছোট বাচ্চা হাতের ঘড়িটি নিয়ে নেয়, কিন্তু আশ্চর্যজনক ভাবে ঘড়িটি উল্টো ঘুরছিল। এটি দিয়ে হয়তো ডিরেক্টর বোঝাতে চেয়েছেন যে এটাই শেষ নয়, বরং শুরু, অর্থাৎ খুব শীঘ্রই এর সেকেন্ড পার্ট আসতে পারে। রামন আর মেঘা কি মারা গিয়েছিল কিনা তাই মুভিতে দেখানো হয় না, হয়তো পরের পর্বে এসব ক্লিয়ার করা হবে। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের